লেটস স্টার্ট। আজকে আমরা কি শিখব? চার্টার অ্যাক্ট 1853। চার্টার অ্যাক্ট 1853 আমরা লক্ষ্মীকান্ত ধরে লাইন বাই লাইন পড়ছি এবং আমরা আগের ক্লাসে করেছিলাম 1833-এর চার্টার অ্যাক্ট। আমরা আজকে কি পড়বো? 1853। ওকে, ক্লাস শুরু হওয়ার আগেই আমি শুধু দেখাতে চাই বা বোঝাতে চাই যে ধরা যাক দুটো প্রশ্ন যদি এর ওপর পড়ে, আমরা কেমনভাবে এটা উত্তর করব বা কেমন প্রশ্ন আসতে পারে, সিভিল সার্ভিস, বিসিএস হোক বা ইউপিএসসি হোক। চলো আগে প্রশ্নটা ডিসকাস করে নিই, তারপরে আমরা চার্টার অ্যাক্ট পড়বো লাইন বাই লাইন। ওকে, নাও question 1, consider the following statement and select the correct option. Always read thoroughly, ভুলভাল পড়বে না। Question 1, Charter Act 1853 established Indian Legislative Council or ILC, which is also known as Central Legislative Council or CLC. Okay. Statement 2, through CLC or Central Legislative Council, 1853 Charter Act tried to separate legislative and executive function of the Governor General Council. Clear? And the third statement is that it tried to introduce open competitive exam but failed. And we have to select the correct option A12, B23, C13, D all of the above. তোমরা যারা মনে করছো যে চার্টার অ্যাক্ট পড়ে ফেলেছো, শিখে গেছো, এক চান্সে এটা করতে যাও, দেখো পাচ্ছ কিনা না আটকাচ্ছে। যারা নতুন শিখছো তারা আমার সাথে শেখো। Question 2, concept of mini parliament was Statement 1. Statement 2, what does it say? It introduced CLC, the Central Legislative Council, with 4 new members. Option 3, it extended companies rule for further 20 years. Consider the statements and select the incorrect option. Not correct option, incorrect option. প্রশ্ন ভালো করে পড়বে। সো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা ভালো করে চার্টার অ্যাক্ট 1853টা পড়ে নিই, বুঝে নিই, একটু ব্যাখ্যা করে নিই। ঠিক আছে? The features of this act, the features of 1853. This was the last of the series of charter acts passed by the British Parliament between 1793 to 1853. 1793 থেকে 1853 অবধি যতগুলো চার্টার অ্যাক্ট পাস করা হয়েছে, কে করেছে? ব্রিটিশ পার্লামেন্ট। এটা লাস্ট। এরপরে কি হবে? মহাবিদ্রোহ হবে, সিপাহী বিদ্রোহ হবে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্ট রানীর হাতে চলে আসবে। ইট ওয়াজ এ সিগনিফিক্যান্ট কনস্টিটিউশনাল ল্যান্ডমার্ক এবং প্র্যাকটিক্যালি ইন টার্মস অফ এক্সাম, in perspective of the exam perspective, চার্টার অ্যাক্ট 1850 is very 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 important. এটা অন্তত 20টা প্রশ্ন করে দেওয়া যায় শুধু চার্টার অ্যাক্ট 1853 থেকে। Let's start with the feature of this act are as follows. So welcome my dear students, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ওয়েলকাম করছি। সিম্পলি পুটস, তোমরা প্রিয় বাঙালি ছেলেমেয়েরা খুব ভালো করে সিভিল সার্ভিসের প্রিপারেশান নাও। যারা ফার্স্ট টাইম লার্নার, যারা লক্ষ্মীকান্তরা ধরে একটু ঘাবড়ে যাচ্ছ যে এত ইংরেজি কী করে বুঝবো, এত ইংরেজির মানে, শব্দের মানে, সেটার ইমপ্লিকেশান, সেটার অ্যাকচুয়ালি কী ইলাস্ট্রেশন হচ্ছে বুঝতে পারছো না, ধরতে পারছো না, আমার ক্লাস ফলো করো। আমি লাইন বাই লাইন তোমাদেরকে লক্ষ্মীকান্ত পড়বো এবং এক্সপ্লেন করে দেবো। দিস ইজ আওয়ার মোটো। ওকে, অ্যান্ড হোয়াট ইজ আওয়ার গোল? গোল ইজ তোমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে সিভিল সার্ভিস প্রিপেয়ার করো এবং 2030 সালে যদি 100টা আইএএস ইন্ডিয়াতে তৈরি হয়, তার মধ্যে অন্তত 70টা, 50 থেকে 70টা বাঙালি ছেলেমেয়ে হবে। এটা আমাদের গোল। ওকে, আমরা শুরু করব কি? বৈশিষ্ট্য। ফিচার মানে বৈশিষ্ট্য। ফিচার্স অফ দিস অ্যাক্ট ওয়ার অ্যাজ ফলোস। নাম্বার 1, it separated for the first time the legislative and executive function of the Governor General Council. অর্থাৎ
গভর্নর জেনারেলের কাউন্সিল যেটা তৈরি হয়েছিল গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 সদস্যের, সেটা প্রথমে এই প্রথমবার লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশনটাকে সেপারেট করছে। অর্থাৎ এতদিন ধরে কি হচ্ছিল, আমি নিয়ম করছি, আমি নিয়ম রক্ষা হচ্ছে কিনা দেখছি, আমি সেই নিয়মের শাস্তি দিচ্ছি, সব আমিই করছি। বাট ফ্রম 1853 কি হলো, যে লেজিসলেটিভ ফাংশন অর্থাৎ আইন তৈরি করার কাজ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন সেটাকে প্রণয়ন করা, বলবৎ করার কাজ আলাদা করা হলো। দুটো আলাদা আলাদা বডি বা আলাদা আলাদা ইনস্টিটিউশন দুটো কাজ করবে। ক্লিয়ার? ইট প্রোভাইডেড ফর অ্যাডিশন অফ 6 নিউ মেম্বার্স কল্ড লেজিসলেটিভ কাউন্সিলর টু দ্য কাউন্সিল। গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল তাতে 6টা নতুন মেম্বার ঢোকানো হলো, ওকে, যাদেরকে বলা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলর। বিচার করার জন্যে না, আইন তৈরি করার জন্যে 6টা নতুন সদস্য ঢোকানো হলো, যাদের কাজ আইন তৈরি। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ইট এস্টাবলিশড এ সেপারেট গভর্নর জেনারেলস লেজিসলেটিভ কাউন্সিল হুইচ কেম টু বি নোন অ্যাজ ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল অর সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ আলাদাভাবে বলা যায় বা অন্য কথায় বলা যায় যে এটা একটা গভর্নর জেনারেলের সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হলো। যেমন গভর্নর জেনারেলকে একটা এক্সিকিউটিভ কাউন্সিল দেওয়া হয়েছে, এতদিন তারা সব কাজ করছিল, এবার একটা লেজিসলেটিভ কাউন্সিল দেওয়া হলো। আমি গভর্নর জেনারেল, আমার আন্ডারে এতদিন 4 জন মতন সব কাজ করতো, আমরা একটা এক্সিকিউটিভ কমিটি করে রেখেছিলাম, নতুন 6 জন লোককে নিয়ে আমি একটা আলাদা লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করলাম এবং লেজিসলেটিভ কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিলের থেকে আলাদা করে দিয়ে লেজিসলেটিভ ফাংশনগুলো লেজিসলেটিভ কাউন্সিলে আমি করব। ক্লিয়ার? এই লেজিসলেটিভ কাউন্সিল থেকে কি বলা হচ্ছে, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল অর সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। ইজ legislative wing of the council functioned as a mini parliament adopting the same procedures as the British Parliament. আমরা যখন নতুন কিছু তৈরি করি সেটার কাজকর্ম আমরা কিভাবে চালাই, আমাদের আগে শেখা জিনিসের নিয়ম ধরে ধরেই চালাই। তো ইন্ডিয়াতে হতে পারে, ইন্ডিয়াতে গভর্নর জেনারেলের জন্য একটা লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, বাট সেটার ফাংশন কেমনভাবে হবে, সেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ পার্লামেন্টের মতোই চলবে, সেই স্ট্রাকচার, সেই ফরমেশন, সেই ফরম্যাট, এইভাবেই সে ফাংশন করবে, কাজ করবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে মিনি পার্লামেন্ট, ছোট পার্লামেন্ট। Thus, legislation for the first time was treated as a special function for the government requiring special machinery and special process. একবার ভাবো, জাস্ট চিন্তা করো যে আমরা কেমনভাবে কনস্টিটিউশনাল মেকানিজমের দিকে এগোচ্ছি। প্রথমবার ভাবা হলো যে আইন তৈরি করার ব্যবস্থাটা একটা আলাদা বিষয় এবং সেটার জন্য আলাদা লোক লাগবে, সেটার জন্য আলাদা ব্যবস্থাপনা লাগবে। ওকে, যেটা এতদিন হাবজি গাবজি গুলিয়ে মালিয়ে সব একসাথে হতো। সেকেন্ড পয়েন্ট, ইট ইন্ট্রোডিউসড অ্যান ওপেন কম্পিটিশন সিস্টেম অফ সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভিস। এটা সিভিল সার্ভিসদের জন্য একটা প্রথমবার ওপেন কম্পিটিটিভ এক্সামের ব্যবস্থা করা হলো, সিভিল সার্ভিস নির্বাচন এবং নিয়োগ। আমরা এটার চেষ্টা কিন্তু 20 বছর আগেও করেছিলাম, 1833-এ, সেবারে পারিনি আমরা, মানে চার্টার অ্যাক্ট চেষ্টা করেছিল, সেবারে পারেনি। কার জন্যে? তার কারণ কোম্পানির যে বড় বড় মাথা, কোর্ট অফ ডাইরেক্টরস, তারা বারণ করেছিল। তারা বলেছিল না না, কোম্পানির চাকরি পিওরলি একটা ব্রিটিশ বডি, এটা ঠিক আছে, এখানে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একটা ইন্ডিয়ান কি করে চাকরি করতে পারে। বাট 20 বছর ধরে বা 20 বছর পরে এটা এস্টাবলিশ করা গেল যে যোগ্যতাই শেষ কথা, সে ইন্ডিয়ান হোক বা ইউরোপিয়ান বা ব্রিটিশ হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ইন্ডিয়ানরা ঢুকতে পারবে, ওপেন কম্পিটিটিভ এক্সাম হবে তার জন্যে ফর সিভিল সার্ভিস। কবে থেকে হচ্ছে সিভিল সার্ভিস ভাবো একবার তোমরা। দ্য কনভেনান্টেড সিভিল সার্ভিস ওয়াজ দাস থ্রোন ওপেন টু ইন্ডিয়ান অলসো। কনভেনান্টেড মানে
এখন যেরকম চাকরি মানে আমরা সরকারি চাকরি, প্রাইভেট চাকরি এরকম কনসেপ্ট, তো তখন তো কোম্পানির আন্ডারে চাকরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি না, সেই জন্য চুক্তি করে চাকরি করা হতো যে তুমি এতদিনের জন্য এই পোস্টে সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করবে। এটাকে কনভেনেন্টেড বলে। ওকে, শব্দটার দেখো বানান খুব সহজ, কিন্তু মনে রাখবে কনভেনেন্টেড। তো প্রথমবার ভারতীয়দের জন্য খুলে দেওয়া হলো কম্পিটিটিভ এক্সামের ব্যবস্থা সিভিল সার্ভিসের পোস্টের জন্য। অ্যাকর্ডিংলি দ্য ম্যাকল কমিটি, দ্য কমিটি অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ অ্যাপয়েন্টেড 1854। এইটার কারণে 1854তে ম্যাকল কমিটি এস্টাবলিশ করা হলো। ম্যাকল কমিটির আরেকটা নাম ইন্ডিয়ান সিভিল সার্ভিস, কমিটি অন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ছোট্ট যদি প্রশ্ন পড়ে যায়, কমিটি অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস মানে কি? ম্যাকল কমিটি, লি কমিটি, ওয়েবনার কমিটি, বলে 4টে কমিটি পড়ে গেল। তোমাকে ম্যাকল কমিটি লিখতে হবে। সেকেন্ড প্রশ্ন দেখো ম্যাকল কমিটির উপর হতে পারে, ম্যাকল কমিটি ওয়াজ এস্টাবলিশড ইন ডাইরেক্ট সোজা 1854। কোন সাল? 52, 54, 56, 62। তার প্রশ্ন পড়ে যেতে পারে ম্যাকল কমিটি বা মেকলে কমিটি, যে নামে খুশি ডাকে, মেকল কমিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ 1833, 1853, 1858, 1861। 4টে পরপর চার্টার অ্যাক্টের পিরিয়ড দিয়ে দিল। কতগুলো প্রশ্ন হয়? নেক্সট, থার্ড, ইট এক্সটেন্ডেড দ্য কোম্পানিজ রুল অ্যান্ড অ্যালাউড ইট টু রিটেন দ্য পজেশন অফ ইন্ডিয়ান টেরিটরিজ অন ট্রাস্ট ফর দ্য ব্রিটিশ ক্রাউন। কোম্পানির রুল কিছুদিন চালানো যেতে পারে, এক্সটেন্ড করলো কে? 1853 চার্টার অ্যাক্ট। কার নামে? ব্রিটিশ রাজার নামে বা সাম্রাজ্যের নামে। বাট ইট ডিড নট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড। কিন্তু কতদিন করবে সেটা সম্বন্ধে কিছু বললো না, চুপ করে গেল, চেপে গেল। আনলাইক দ্য প্রিভিয়াস চার্টার্স, আনলাইক মানে আগের মতন যেমন হতো তেমন নয়, লাইক মানে মতন, একই, আনলাইক মানে একই নয়। অর্থাৎ আগের যে চার্টারগুলো হয়েছিল তাতে বলেই তো যে কোম্পানি সামনের 20 বছর অবধি এখনও ভারতবর্ষে ব্যবসা করবে বা তার কাজকর্ম করবে বা শাসন করবে। কিন্তু 1853তে এর কথা তো বললো যে কোম্পানি চালাবে, ভারতবর্ষে কোম্পানি থাকবে, রুল করবে, কিন্তু কতদিন রুল করবে স্পেসিফিক কিছু বললো না। খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা, ঠিক আছে? চলো, অর্থাৎ কি? এটার মানে হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ভাবছে কোম্পানির রুলটা ইন্ডিয়া চালাবে কি না। একটা প্রশ্ন এসছে ব্রিটিশ গভর্নমেন্টের মাথায়, ব্রিটিশ পার্লামেন্টের কাছে, যেরকম কি চলতে দেবো নাকি আমরা স্ট্রাকচার চেঞ্জ করব। দেখো সিপাহী বিদ্রোহ কিন্তু এখনও অনেক বাকি, অথচ ব্রিটিশ পার্লামেন্ট সিপাহী বিদ্রোহের পরে তো পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল এবং ইন্ডিয়ানদের সাথে রিলেশনশিপ কেমন হবে সেটা সম্বন্ধেই এদের ধারণা পাল্টে গেল ব্রিটিশদের, যে না, রাজাদেরকে অত উপেক্ষা করা যাবে না, আমাদের রাজা অভিজাত শ্রেণীদের দরকার, এদেরকে আমরা যদি কাছে নিজেদের মধ্যে রাখতে পারি তাহলে এরাই প্রতিহত করবে সাধারণ মানুষের বিপ্লব বিদ্রোহ। এটা একটা কনসেপ্ট, একটা ধারণা রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, রিলেটিং টু দ্য রুল, রিলেটিং টু দ্য গভর্নেন্স, যেটা ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশরা কবে পাচ্ছে? আফটার সিপাহী বিদ্রোহ। কিন্তু সিপাহী বিদ্রোহের 53 এত বছর আগে, 4-5 বছর আগেই ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ধারণা করছে যে তারা কোম্পানির রুলটা অ্যাবলিশ করলেও করতে পারে, সেই জন্য কোম্পানির রুল স্পেসিফিক মেনশান করলো না যে সামনের 10 বছর চলবে বা সামনের 20 বছর চলবে। ওকে, সুতরাং আন্দাজ ওরা করছে বা একটা প্ল্যান ওরা করছে রিগার্ডিং কোম্পানির রুল ইন ইন্ডিয়া। ওকে, দিস ওয়াজ এ ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট দ্য কোম্পানিজ রুল কুড বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম দ্য পার্লামেন্ট লাইকড। এটা একটা খুব স্পষ্ট ধারণা দিচ্ছে যে পার্লামেন্ট যদি ইচ্ছা করে কোম্পানির রুলকে শেষ করতে পারবে বা খতম করে দিতে পারবে। টার্মিনেট মানে শেষ করা, টার্মিনেট শেষ করা, খতম করা, থামিয়ে দেয়া। টার্মিনেটর সিনেমা দেখেছো তোমরা? টার্মিনেট ভার্ব। 4 নম্বর, ইট ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল অর সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। Introduced for the first time local representation in the ILC or CLC. Of the 6 new legislative members of the Governor General's Council, 4 members were appointed by the local or provincial government of Madras, Bombay, Bengal and Agra. খুব
খুব সূক্ষ্ম একটা আইডিয়া এখান থেকে তোমরা নিয়ে নাও। ইট ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান। কোশ্চেন আসবে যে লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ানদের কবে নেওয়া হলো। তুমি যেন 1853 মেরে দিও না, যদিও এখানে বলছে যে ইট ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন। কোশ্চেন যদি আসে ইন্ডিয়ানরা কবে প্রথম রিপ্রেজেন্ট করলো সিএলসিতে, দিস ইজ নট 1853। লোকাল রিপ্রেজেন্টেশন মানে নট ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন। লোকাল রিপ্রেজেন্টেশন মানে প্রভিন্স থেকে, প্রভিন্সে যে গভর্নরগুলো আছে, প্রভিন্সে যে আলাদা আলাদা করে ইউনিটগুলো রয়েছে, ঠিক আছে, সেইখান থেকে তারা নমিনেট করবে ব্রিটিশদেরকেই। এই নয় যে কেবল দিল্লিতেই থাকা লোকগুলো বা দিল্লির গভর্নর জেনারেলই কেবল নিজের লোক সিলেক্ট করে তার লেজিসলেটিভ কাউন্সিলে বসাবে, এরকম না। 6 জন যে নতুন লেজিসলেটিভ কাউন্সিলর তৈরি হলো তার মধ্যে 4 জন আগ্রা, বেঙ্গল, মাদ্রাজ এবং বোম্বে, এই 4টে প্রেসিডেন্সি থেকে আসবে এখানে বসবার জন্যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই 4টে প্রভিন্সের। বাট দে আর নট ইন্ডিয়ান, ভেরি ক্লিয়ার করো দাও জিনিসটা, তারা ইন্ডিয়ান না, তারা কিন্তু ব্রিটিশ। বলছে ইট ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন বাট নট ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন। গুলিয়ে যেন ফেলবে না তোমরা, যদি প্রশ্নে আসে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন খেয়াল রাখবে। সো এরা লোকাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে লেজিসলেটিভ কাউন্সিলটা তৈরি করলো। 6 সদস্যের যে লেজিসলেটিভ কাউন্সিলটা হতে যাচ্ছে তার 4 জনকে এরা 4টে প্রভিন্স থেকে, গভর্নমেন্ট থেকে তুলে এনে 6 জনের বডিটা তৈরি করলো। সো দিস ইজ অল অ্যাবাউট 1853। নাও আমরা ওই কোশ্চেনের দিক যাবো। চলো চলো চলো, কোশ্চেন কি বলছে দেখো। কোশ্চেন কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস regarding Charter Act and select the correct option. First question, first statement, Charter Act 1853 established ILC which is also known as CLC, Indian Legislative Council, যেটাকে CLC বলা হয়। একেবারে ঠিক। Through CLC or Central Legislative Council, 1853 Charter Act tried to separate legislative and executive function of Governor General Council. তাই তো এখানেই তো প্রথম legislative executive function আলাদা করা হলো। Third, it tried to introduce open competitive exam but failed. না এইটা 1833-এ হয়েছিল যে ওপেন কম্পিটিশনের চেষ্টা করা হয়েছিল, বাট সেখানটায় কোর্ট অফ ডাইরেক্টররা বাধা দেওয়ার ফলে হয়নি। কিন্তু এখানটায় এটা হয়ে গেছিলো, ওপেন কম্পিটিশন চালু হয়ে গেছিলো এবং তার জন্য ম্যাকলে কমিটি তৈরি করা হলো। সো থার্ড স্টেটমেন্ট বিকামস ইনকারেক্ট। কোশ্চেন কি বলেছে, কারেক্ট অপশান। So 1 and 2 are right. So first option is correct. Clear? My dear students, হে আমার অতি প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এটা ভালো করে পড়ো, বোঝো আর শেয়ার করো। তাদেরকে শেয়ার করো যারা সত্যি সত্যি টাকা পয়সার অভাবে এবং দূরত্বের অভাবে কলকাতায় আসতে পারে না, দিল্লি যেতে পারে না, যারা নানা রকমভাবে ছড়িয়ে রয়েছে, নানা কাজে ব্যস্ত হয়ে গেছে, সংসারে বাধ্য হয়েছে অন্যরকম কাজ ধরতে, কিন্তু মনের মধ্যে আশা রাখে সিভিল সার্ভেন্ট হবে এবং তাদের প্রচুর ক্ষমতা আছে, হেভি পড়াশোনা করতে পারে, একটু যদি তাকে গাইড করা যায়, একটু যদি সাহায্য করা যায়। আমার গ্রাম বাংলার ছেলেরা হাইলি পোটেন্সিয়াল, তাদেরকে প্লিজ শেয়ার করো এটা, ওকে, যাতে তারা এটা পড়তে পারে, কাজ করতে করতেও পড়াটা চালিয়ে যেতে পারে থ্রু ইউটিউব। ক্লিয়ার হয়েছে? তাকে শেয়ার করবে অ্যান্ড অবভিয়াসলি প্লিজ সাবস্ক্রাইব টু। হ্যাঁ, না আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে যাব। 3টে স্টেটমেন্ট দিয়েছে অ্যাজ ইউজুয়াল। কনসেপ্ট অফ মিনি পার্লামেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1853। এক্স্যাক্টলি 1853 যে 6 সদস্যের লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, তারা পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের অনুসরণে এখানে কাজ করবে, সেই জন্য এটাকে মিনি পার্লামেন্ট বলা হচ্ছে। সেকেন্ড, ইট ইন্ট্রোডিউসড সিএলসি অর্থাৎ সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল উইথ 4 নিউ মেম্বার্স। না স্যার, না ম্যাডাম, না, 6টা নতুন মেম্বার, 4টে নতুন মেম্বার না। দ্য স্টেটমেন্ট ইজ রং অ্যান্ড দ্য থার্ড স্টেটমেন্ট ইজ ইট এক্সটেন্ডেড কোম্পানিজ রুল ফর ফার্দার 20 ইয়ার্স। এটাও ভুল হয়ে গেল। হ্যাঁ, ইট এক্সটেন্ডেড কোম্পানির রুল, এটা অবভিয়াস লাগো। স্টেটমেন্টটার এইটুকু কিন্তু ঠিক, বাট যেই এই 3টে শব্দ চলে এলো ভুল হয়ে গেল। সুতরাং তোমরা যারা তাড়াহুড়ো করে স্টেটমেন্ট পড়বে, পার্টিকুলারলি ইউপিএসসির ক্ষেত্রে ভেরি কসাস থাকো,
ভেরি মাচ কশাস থাকবে তোমরা, তার কারণ ছোট্ট শেষের অংশটা টুইস্ট করে দিয়ে স্টেটমেন্টটা ভুল করে দেয়। বিসিএস তো সেম ধারায় একই রকমভাবে প্রশ্ন করা শুরু করেছে। প্লিজ পুরোটা পড়ো, পুরো স্টেটমেন্টটা দুবার পড়ো, দরকার হলে তোমার শেষের দিক থেকে একটা দুটো কোশ্চেন ছেড়ে যাবে যাক, কিন্তু এরকম যেন না হয় যে তুমি কোশ্চেন ভুল দেখলে, এরকম যেন না হয় যে তোমার জানা জিনিস সেই মুহূর্তে তোমার ভালো করে দেখা হলো না বলে ভুল হয়ে গেল, এরকম যেন না হয়। ভালো করে স্টেটমেন্ট পড়ো। ইট এক্সটেন্ডেড দ্য কোম্পানিজ রুল ফর ফার্দার 20 ইয়ার্স, এই স্টেটমেন্টটা ভুল। আর আরেকটা কোথায় ক্ষোভ রয়েছে, কোথায় ফাঁদ রয়েছে, কোশ্চেন 2 কি বলছে, সিলেক্ট দ্য ইনকারেক্ট অপশান। কারেক্ট অপশান চাইনি, ইনকারেক্ট কোনগুলো চাইছে। সো এইটা ভুল অ্যান্ড এইটা ভুল, সো উত্তর হবে বি 2 and 3। ক্লিয়ার? 1853 বুঝতে পেরেছ? চলো আমরা এরপরে ঝাঁপিয়ে পড়বো সিপাহী বিদ্রোহের দিকে এবং তার পরের যে আইনগুলো হলো সেগুলোর দিকে।